তুর্য আস্তে আস্তে নিচে বসে পড়ে, দু হাঁটু ভেঙে। ধীরে ধীরে পেটের দিক থেকে উন্মুক্ত পেটখানা ঢেকে রাখা শাড়ির আঁচলখানা উঠায় হাত দ্বারা। চোখের সামনে ভেসে ওঠে নারী দেহের সবচেয়ে আকর্ষণ দেহখানা। তুর্যের ঘোর লেগে যায়। তারা লজ্জায় চোখ বন্ধ করে আছে। তুর্য কিছু সময় তার পানে তাকিয়ে থাকে। তার প্যান্টের পকেট থেকে একটা বক্স বের করে, সেটা সামনে এনে খোলে। সেদিনের কোমর বন্ধনীটা বের করে, হালকা হেসে বক্সটা রেখে দেয় বিছানার ওপর। ফের তারা শাড়ির আঁচলখানা উঠিয়ে কোমরে বন্ধনীটা পরানোর জন্য পেটে স্পর্শ করে তুর্য। কেঁপে ওঠে তারা। তারার পেটে সে ঠান্ডা কিছুর ছোঁয়া পাচ্ছে, কিন্তু চোখ বন্ধ থাকায় বুঝতে পারছে না সে। শুধু তুর্যের স্পর্শগুলো অনুভব করছে। তুর্য বন্ধনীটা পরিয়ে তাকায় তারার পেটের দিকে। অসম্ভব সুন্দর মানিয়েছে তাকে। ফর্সা পেটে যেন এটা ফুটে উঠেছে। তুর্য এবার এগিয়ে গিয়ে দুহাতে কোমর আঁকড়ে ঠোঁট ডুবিয়ে শব্দ করে চুমু খায়। সঙ্গে সঙ্গেই তারা চোখ খিচে খামচে ধরে তুর্যের চুল। এতে তুর্য যেন আরও উন্মাদ হয়ে পড়ে। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে তার পুরো পেট। তারার শ্বাস নেওয়া যেন অতি কষ্ট হয়ে যাচ্ছে। তুর্যের স্পর্শ যতটা গাঢ় হচ্ছে, ততটাই তাকে যেন শেষ করে দিচ্ছে মনে হচ্ছে। নিজেকে কেমন যেন হাঁপানি রোগীদের মতো মনে হচ্ছে তার। এর মাঝেই তুর্য ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়ায়। তারা এবার ধীরে ধীরে চোখ খুলে তাকায়। চোখ খুলতেই তার সামনে ভেসে ওঠে তুর্যের মুখখানা। চোখাচোখি হয় দুজনের। তারার ঠোঁট তিরতির করে কাঁপছে। তুর্য এবার তারার কোমর টেনে তার কাছে আনে। তারা আঁচড়ে পড়ে তুর্যের বুকে। তুর্য হাত বাড়িয়ে দেয় তারার আঁচল খোলার জন্য। কাঁধের কাছে আঁচলটা খুলতে যেয়ে হাত দেবে, অমনি দরজার ওপাশ থেকে তাজ ডেকে ওঠে, ভাইয়া, বড়বাবু তুমি নিচে রাখছে। থেমে যায় তুর্য। সঙ্গে সঙ্গে হুঁশ ফিরে তারার। তুর্য ভীষণ রকমের বিরক্ত হয়। এই সময় তাজের উপস্থিতিটা তাকে ভীষণ ক্ষিপ্ত করে। তুর্য বিরক্ত হয়ে মুখ দিয়ে চ শব্দ করে তারার দিকে তাকিয়ে রাগে গিজগিজ করে বলে ওঠে, তোর এই ভাই আসার আর সময় পেল না। কত সুন্দর একটা রোমান্টিক মুডে ছিলাম, এসেই তার 12টা বাজিয়ে দিয়েছে। বিরক্তিকর একটা। বলেই তুর্য কটমট করতে থাকে। তারা শুধু হাঁ করে শুনছে তুর্যের কথা। ওপাশ থেকে তাজ ফের ডেকে ওঠে। ভাই শুনছো আমার কথা? তাজের কথায় এবার তুর্য তারাকে ছেড়ে বিরক্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ শুনেছি, এবার যা, আমি আসছি। তুর্যের কথায় ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না তাজের। তাজ তুর্যের কথা শুনে সেখান থেকে চলে যায়। তুর্য তাজের আর কোনো শব্দ না পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারা মাথা নিচু করে আছে, লজ্জায় তার অবস্থা পুরো শেষ। তুর্য তারাকে আর কিছু না বলে যেই চলে যেতে নেবে, তখন কি মনে করে সে থেমে যায়। পিছন ফিরে তারার পানে তাকায়। তারা চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। তুর্য তা দেখে ধীর কণ্ঠে বলে ওঠে, এখন ছেড়ে দিয়েছি মানে এই নয় রাতেও তোকে ছেড়ে দিব। আজ রাতে আমার তোকে প্রয়োজন। নিজেকে আজ রাতের জন্য তৈরি কর। বলেই তুর্য বাঁকা হেসে রুম থেকে চলে যায়। তারার শরীরটা যেন ঘামে ভিজে গেছে, অথচ ঘরে তেমন গরম নেই। বুকের ভেতর হু হু করে একটা কিছু ওঠানামা করছে। পেট জুড়ে এখনো তুর্যের ঠোঁটের আলতো ছোঁয়ার তাপটুকু রয়ে গেছে, যেন প্রতিটা চুমো আগুন হয়ে বসে আছে তার ত্বকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। বুক যেন চেপে আছে কেউ। চোখে মুখে একটা লালচে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ঠোঁট কাঁপছে অবিরাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে, কিন্তু মনে হচ্ছে পৃথিবীর সমস্ত চোখ তার ওপর আটকে আছে। শরীর আর মনের ভেতর এক অদ্ভুত যুদ্ধ চলছে। একদিকে লজ্জা, অপরদিকে ভয়। তিথি সে কখন থেকে ঘুরে ঘুরে তারাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তারার দেখা পাচ্ছে না। এখন বড্ড বিরক্ত হচ্ছে সে। চোখ মুখে তার স্পষ্ট বিরক্তির ছাপ ভেসে উঠেছে। বিরক্তিতে সে মুখ দিয়ে চ শব্দ বের করে। এর মাঝে তার সামনে দিয়ে আহিল যেতে নিলে তিথিকে দেখে থেমে যায়। তিথিকে কিছু একটা খুঁজতে দেখে আহিল ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, আরে তিথি, এদিক ওদিক তাকে কি খুঁজছো? কাউকে খুঁজছো নাকি? আহিলের কথায় তিথি আহিলের পানে তাকায়, হালকা হেসে বলে ওঠে, আসলে ভাইয়া, আমি তারাকে খুঁজছিলাম। ও বেটা, তার আগে তো
তুর্য ওকে রুমে নিয়ে গেছে, দাঁড়া, এখন তুর্যর রুমে আছে। আহিলের কথায় তিথি ঠোঁট গোল করে ওহ বলে, তবে মনে মনে বেশ বিরক্ত হয় তারার ওপর। এদিকে সে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আর মহারানী সেখানে জামাইয়ের আদর খাচ্ছে ভেবেই তিথি রাগে কটমট করতে থাকে। আহিল তিথিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, আর কিছু প্রয়োজন তোমার? আহিলের কথায় তিথি তার ভাবনা থেকে বেরিয়ে এসে একরাশ হাসি টেনে বলে ওঠে, না ভাইয়া, আর কিছু লাগবে না, আমি শুধু তারাকেই খুঁজছিলাম। তিথির কথা শুনে আহিল ওহ বলে শুধু হাসে। এর মাঝে ওপর থেকে তাজ নেমে আসে। সিঁড়ির ধাপে এসে ডান দিকে তাকাতেই তার চোখে পড়ে তিথি আর আহিলকে। দুজনে হেসে হেসে কিছু একটা বলছে, তবে সেটা তার কানে আসছে না। তবে সে শুধু তিথির হাসিটা দেখেছে। বেশ হাসছে তিথি, সাথে আহিলও। চোয়াল শক্ত হয়ে আসে তাজের, আর সহ্য করতে পারছে না এসব সে। অনেক হয়েছে এসব নাটক, আজের একটা হ্যাস্ত করে তবেই সে ছাড়বে। যেই ভাবা সেই কাজ। তাজ রাগে কটমট করতে করতে তিথিদের পানে এগিয়ে যায়। তিথি তখনও আহিলের সাথে কথা বলছিল। হুট করে কোথা থেকে তাজ এসে তার হাত ধরে। তিথি চমকে তাকায় সেদিকে। তাজকে দেখে তার ভ্রু কুঁচকে আসে। আহিল অবাক চোখে তাকায় তাজের পানে। তিথি কিছু বলার আগেই তাজ আহিলের দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, সরি আহিল ভাইয়া, আমরা একটু আসছি। বলেই আর এক মুহূর্ত সেখানে না থেকে তিথির হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে বাড়ির বাহিরে। পেছন থেকে আহিল এসব দেখে কপালে 3 ভাঁজ ফেলে। সে বুঝে উঠতে পারে না হঠাৎ কি হলো। অন্যদিকে তিথি তাজের থেকে তার হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে ওঠে, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে? ছাড়ুন আমাকে। তিথির কথায় পাত্তা দেয় না তাজ। সে রাগে হিড় করে টানতে টানতে নিয়ে যেতে থাকে তিথিকে। এতে বেশ বিরক্ত হয় তিথি। সে বারবার বলে যাচ্ছে তার হাত ছাড়তে, কিন্তু তাজ তার হাত কিছুতেই ছাড়ছে না। তিথি এতে রাগ হয় তার প্রচণ্ড রকমের। এর মাঝেই তাজ তিথিকে নিয়ে জাহানারা মঞ্জিলের বাহিরে এসে বাহিরের পেছন দিকটায় নিয়ে গিয়ে ছুঁড়ে দেয়ালের সাথে চেপে ধরে তাকে। রাগে তাজের চোখ মুখ লাল হয়ে গেছে। তিথি রাগে চিৎকার করে বলে ওঠে, এসবের মানে কি তাজ ভাইয়া? আপনি আমাকে এখানে এভাবে কেন টেনে নিয়ে এসেছেন? আর বলতে পারে না তিথি। এর আগেই তাজ তার দুগাল চেপে ধরে। ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে তিথি। তাতে পাত্তা দেয় না তাজ। রাগে হিসিয়ে বলে ওঠে, তুই এত কিসের ওই আহিলের সাথে কথা বলিস শুনি? এত হেসে কথা বলে কি আছে? ছেলে দেখলে গায়ে পরে কথা বলতে ইচ্ছে করে, তাই না? তাজের কথা শুনে তিথি অবাকের সপ্তম আকাশে। কি বলে এসব তাজ? যে ছেলে দেখে গায়ে পড়ে কথা বলে মানে তাকে কি সেই টাইপের মেয়ে মনে হয় নাকি তার? তিথির রাগ হয় প্রচণ্ড রকমের। সে রাগে চিৎকার করে বলে ওঠে, কি সব বলছেন? আমাকে কি আপনার ফালতু মেয়ে মনে হয় যে ছেলে দেখে গায়ে ঢলে পড়ি? তিথির কথা শুনে তাজ গিজগিজ করে বলে ওঠে, মনে করে তো কিছু নেই, তোর আচার আচরণে বোঝা যাচ্ছে। আজকাল তো তাই চোখে পড়ছে যে তুই কেমন মেয়ে। এতদিন যখন আমার পেছনে ঘুরে দেখেছিস আমি পাত্তা দিই না, সে সুযোগ বুঝে বিদেশি ছেলেকে পড়ানোর চেষ্টা করছিস, তাই না? এবার তিথি আর নিতে পারে না। তাজের এসব নোংরা নোংরা কথা তার সহ্য হচ্ছে না। ভালোবাসে বলে কি সব কিছু সহ্য করে নেবে নাকি? না, নেবে না, কিছুতেই নেবে না। তিথি এবার নিজের সব শক্তি দিয়ে তাজের হাত তার গাল থেকে ঝাড়ি মেরে ফেলে দেয়। চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ আমি খারাপ। আপনি যখন পাত্তা দেননি তখন আমি সুযোগ বুঝে আইল ভাইয়ের পেছনে পড়েছি, হয়েছে? তাতে আপনার এত কেন চলছে? কে হন আপনি? আমার কিছুই হন না। আর না আমি আপনাকে আমাকে কিছু বলার অধিকার দিয়েছি, তাহলে আপনি আমাকে এভাবে বলার সাহস কোথায় পান? আপনি আমায় ভালোবাসেন না, তাহলে কোন অধিকারে আপনি আমার উপর অধিকার খাটাচ্ছেন? কেন আপনার এত চলছে শুনি? কেন আপনি আমার উপর কিসের অধিকার খাটাচ্ছেন? কেন আপনি আমার উপর অধিকার খাটাচ্ছেন? কেন? কিসের জন্য আপনি আমার উপর অধিকার খাটাচ্ছেন? বলছেন না কেন? বলুন, কেন খাটাচ্ছেন আমার উপর অধিকার? কে হই আমি আপনার? বলুন। Because I love you, damn it. বলেই দেওয়ালে খুশি মারে তাজ। তিথির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। শরীরটা হঠাৎ করে অবশ হয়ে আসে, যেন মুহূর্তেই সমস্ত রক্তনালী থেমে গেছে। বাতাস বন্ধ হয়ে আসে তার চারপাশে।
শব্দহীন এক নিস্তব্ধতা এসে চেপে বসে বুকের ওপর। হৃদয়ের ধুকপুক শব্দ যেন চারপাশের নিস্তব্ধতা চিরে স্পষ্ট হয়ে বাজতে থাকে কানে। চোখের পাতায় এক ঝলক, কেঁপে ওঠে ঠোঁট সামান্য কেঁপে। তাজের কথা তার কানে বাজছে, সে বুঝতে পারছে না সে ভুল শুনেছে কিনা, নাকি সে কোনো স্বপ্নে আছে যা ঘুম ভেঙে গেলেই স্বপ্ন ভেঙে যাবে। তিথির চোখ ছলছল করে ওঠে। সে আর না পেরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি কি বললেন আপনি? আবার আবার বলুন প্লিজ। তিথির কথায় শান্ত হয় তাজ। এতদিনের মনের কথা তার ভেতর থেকে বেরিয়ে এসেছে। রাগের মাথায় সে সত্যিটা বলে ফেলেছে। তাজ শান্ত চোখে এবার তিথির পানে তাকায়। তিথির চোখ ছলছল করছে। তাজ তা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সে বুঝে যায় আর লুকিয়ে লাভ নেই, কারণ আসল কথাই সে বলে ফেলেছে। তাজ এবার তিথির দিক থেকে পেছন ফিরে তাকায়, কারণ তিথির চোখের পানে তাকিয়ে কথা বলতে পারবে না সে। তিথি চাতক পাখির ন্যায় চেয়ে আছে তাজের উত্তরের জন্য। এর মাঝেই তাজ ভেজা কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমি তোমায় ভালোবাসি। তবে সেটা আজ থেকে নয়, যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিন থেকে। তখন তুমি এক ছোট্ট তিথি, এক 16 বছরের বাচ্চা মেয়ে তখন। সেদিন তোমায় প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলে। তবে তুমি ছোট বলে তোমার থেকে দূরে থাকার চেষ্টা করতাম। এরপর একদিন জানতে পারলাম তুমি আমায় ভালোবাসো। যেদিন তুমি আমায় প্রপোজ করেছিলে, আমি চাইলে সেদিন তুমি অ্যাকসেপ্ট করে নিতাম, কিন্তু কোথায় একটা বাধা ছিল জানো? প্রথম বাধাটা ছিল তোমার বয়স, দ্বিতীয় বাধাটা ছিল তোমার ক্যারিয়ার, আর 3 নম্বর সেটা হচ্ছে তুমি আমার বোনের ফ্রেন্ড। এই 3টে কারণে তোমায় আমায় ইগনোর করা। আমি কখনো চাইনি এসব ভালোবাসার কারণে তোমার ক্যারিয়ার নষ্ট হোক, তাই সবসময় তোমাকে এড়িয়ে চলতাম, যাতে তোমার পড়াশোনায় কোনো রকম আমার দ্বারা ক্ষতি না হয়। তাই তোমার থেকে আমার এত দূরত্ব। একটানে কথাগুলো বলেই থামে তাজ। তিথি তাজের কথা শুনে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না, পা ভেঙে আসছে তার। হুট করে তাজের এই কথা যেন তার শরীর আর মস্তিষ্ক বইতে পারল না। তিথির ঠোঁট ভেঙে কান্না আসছে, চোখ দিয়ে তার পানি গড়িয়ে পড়ছে। তার বিশ্বাস হচ্ছে না তাজ তাকে ভালোবাসে। ভাবতেই তিথি এবার খুশিতে কেঁদে ওঠে। হাত দিয়ে তার ঠোঁট চেপে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ে। তিথির কান্নার শব্দ পেয়ে তাজ ফিরে তাকায়। তিথির পানে তাকাতেই তিথিকে কান্না করতে দেখে ছুটে যায় তিথির কাছে। হাঁটু গেড়ে বসে পড়ে তিথির সামনে। তিথিকে ছুতে গেলে এবার সে কান্না করতে করতে তাজকে কিল ঘুষি মারতে থাকে। তা দেখে তাজ তাকে থামানোর চেষ্টা করে, তবে এতে থামে না তিথি। এতদিন অভিমান, রাগ সব কিছু ঝাড়তে থাকে তাজের ওপর। তাজ তিথির মনের অবস্থাটা বুঝতে পেরে জোর করে তাকে তার বুকে আঁকড়ে ধরে, আর সাথে সাথে শান্ত হয়ে যায় তিথি। তাজের পিঠের শার্ট খামচে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। তা দেখে তাজ তিথিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তার চোখ দিয়েও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবে এটা সুখের কান্না, আনন্দের কান্না। এই মুহূর্তটা যেন সময়ের গতি থামিয়ে দেয়। চারপাশ নিস্তব্ধ, কেবল 2টা হৃদয়ের শব্দ একসাথে ধকধক করা। এ যেন ভালোবাসার এক নিঃশব্দ স্বীকৃতি, যেখানে কোনো প্রতিশ্রুতি মুখে বলা লাগে না। আজ পূর্ণতা পেল তিথির সমস্ত অপেক্ষা। তার অগণিত চোখের জলের মূল্য যেন আজ ফিরিয়ে দিল নিয়তি। আজ তিথির ভালোবাসা পরিপূর্ণতা পেল তাজের স্বীকারোক্তিতে। আজ দীর্ঘদিনের অসমাপ্ত প্রেমের গল্প যেন এক নিঃশ্বাসে সম্পূর্ণ হয়ে উঠল। বাহিরে তুমুল বেগে ঝড় বইছে, আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। রিসেপশন পার্টি শেষ হয়ে গেছে, প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে। এখন সব গোছগাছের পালা। সকলে যে যার রুমে চলে গেছে। এখন শুধু আছে ছেলেরা। তারা কাজগুলো গুছিয়ে রাখছে। যেহেতু কাল তারা চলে যাবে, তাই যতটা পারছে সবটা করে রাখছে, যাতে শাহেদ খানের কোনো রকম অসুবিধা না হয়। তুর্য এক প্রকার সকলকে তাড়া দিয়ে কাজ করাচ্ছে। কেউ একটু লেট করলে তাকে তার ঝাড়ি ফ্রি দিচ্ছে। তাহসানরা এসব অনেকক্ষণ ধরেই খেয়াল করছে।
এদিকে তুর্য আর এসব নিতে পারছে না, তার যে তোর সইছে না ঘরে যাবার জন্য। তুর্য আর না পেরে তাহসানকে ডেকে বলে ওঠে। এই তোরা এই দিকটা সামলা, আমি ঘরে গেলাম। বলেই তুর্য যেতে নিলে পেছন থেকে তাহসান ফোড়ন কেটে বলে ওঠে। বলেই মুখ ভেঙায় তাহসান। এদিকে তাহসানের বলা কথা ঠিকই তুর্যের কানে আসে, সেও কম যায় না। পেছন ফিরে তাহসানের দিকে তাকিয়ে কাটকাট কণ্ঠে বলে ওঠে। ভুল বলেছিস, বল বউকে আদর না করা অবধি তোর সইছে না। বলেই বাঁকা হেসে ধূপধাপ পা পেলে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে তুর্য। এদিকে তাহসান তুর্যের যাওয়ার পানে তাকিয়ে ড্রামা করে বলে ওঠে। বলেই তাহসান তুর্যকে গালমন্দ করতে থাকে। অন্যদিকে তারা সবেমাত্র মেঘার রুম থেকে আসে, তার কারণ এত সময় ধরে সে শুধুমাত্র তার মেকআপ ওঠাতে আর গয়না এসব খুলতে ব্যস্ত ছিল। তার উপর ছিল তো ননস্টপ বকবক সকলের। গল্পের তালে সকলে ভুলেই গিয়েছিল যে রাত 12টা বেজে গেছে, তারা এখনো চেঞ্জ অবধি করেনি। গরমে তার জীবন যায় যায় অবস্থা। বাইরে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারা দরজাটা লাগিয়ে তার লাগেজ থেকে একটা টি শার্ট ও প্লাজো বের করে বিছানার উপর রাখে। শাড়ির পিন খুলতে যায় ড্রেসিং টেবিলের কাছে। আয়নার সামনে দাঁড়িয়ে আঁচলে আটকানো পিনটা খুলতে থাকে। আঁচলের পিনটা খুলতেই আঁচলটা গড়িয়ে নিচে পড়ে যায়। তারা বাকি শাড়ির প্যাচগুলো খুলতে থাকে। শাড়ি খুলতে খুলতে হঠাৎ তার চোখ যায় তার কোমরের দিকে, তুর্যের পরিয়ে দেওয়া সেই কোমর বন্ধনীটার দিকে। তারা অপলক দৃষ্টিতে তাকায় সেখানে। সে তো ভুলেই গিয়েছিল এটার কথা। দেখতে মনেই ছিল না কি পরিয়ে দিয়েছিল তুর্য তাকে এটা। তারা হাত বুলোয় কোমর বন্ধনীটাতে। অসম্ভব ভালো লেগেছে ডিজাইনটা তার। খুব সাধারণ ডিজাইন, সাদা পাথরগুলো যেন ঝলঝল করছে। মানতে হবে তুর্যের পছন্দ আছে। তারা হালকা হাসে তুর্যের কাণ্ডে। সে মনে মনে ঠিক করে নেয় এই কোমর বন্ধনীটা সে সব সময় পরে থাকবে। ভেবেই সে তার শাড়ির বাকি প্যাঁচটা খুলতে থাকে। এর মাঝেই রুমের ভেতরে থাকা দরজা দিয়ে তুর্য প্রবেশ করে। দরজা খোলার শব্দ শুনে চমকে তাকায় তারা। পেছন ফিরে দেখে তুর্য এসেছে। তুর্য তারাকে এই অবস্থায় দেখে পাগল প্রায়। ঘোর লেগে আসে তার। তারার পুরো শরীর জুড়ে তার মাতাল চোখের বিচরণ চলছে। তারা তুর্যকে দেখে শুকনো ঢোক গিলে। সে তো বেমালুম ভুলেই গিয়েছিল তুর্যের বলে যাওয়া সে কথা। এখন কি হবে তার? সত্যি সত্যি আজ তার সাথে আর ভাবতে পারে না তারা। এর আগেই তার পুরো শরীর জুড়ে কম্পন সৃষ্টি হয়। তুর্য তারার দিকে ধীর পায়ে এগিয়ে আসে। তুর্যের পায়ের প্রতিটি গতি যেন তারার হৃদয়ে ঝড় তুলে দিচ্ছে। বাহিরের ঝড়ের মতোই তার হৃদয়েও ঝড় বইছে। তুর্য নামক ঝড়। নিঃশ্বাস আটকে আছে তার। তুর্য ধীর পায়ে এসে থামে তারার একেবারে কাছে। তুর্য তারার কোমর টেনে মিশিয়ে নেয় তারাকে তার কাছে। কেঁপে ওঠে তারা। কাঁপা কাঁপা চোখে তাকায় তুর্যের পানে। তুর্য তারার কপালে শব্দ করে চুমু আঁকে। চোখ বন্ধ করে নেয় তারা। তুর্য দীর্ঘ এক চুমু এঁকে তারার কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে। তখন কি বলেছিলাম মনে আছে মিসেস তুর্য খান? আপনি রেডি তো আমার ভয়ঙ্কর ভালোবাসার ছোঁয়া পেতে? তারার ঠোঁট তীর করে কাঁপছে। নিঃশ্বাস তার ভারী হয়ে আসছে। এই বুঝি সে দম আটকে মরে যাবে। তুর্য তারার অস্থিরতা বুঝে হালকা হাসে। বাহিরে ঝড় বইছে তুমুল বেগে। দমকা হাওয়ার সব এলোমেলো করে দিয়ে যাচ্ছে। তার সাথে সাথে এলোমেলো করে দিয়ে যাচ্ছে তারাকে। এর মাঝে কারেন্ট চলে যায়। পুরো রুম অন্ধকারে ছেয়ে যায়। বাহিরের বিকট বজ্রপাতের শব্দে তারা ভয়ে চিৎকার করে তুর্যকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তারাকে কাছে আসতে দেখে হালকা হাসে তুর্য। দুহাতে জড়িয়ে নেয় তারাকে। চুলের ভাঁজে চুমুয়াকে শব্দ করে। তারা তুর্যের বুকে আঁচড়ে পড়ে আছে। তুর্য তাদেরকে ফিসফিস করে বলে ওঠে। আজ বাহিরের ঝড় অধিকার ফলাচ্ছে পৃথিবীর বুকে। বৃষ্টির ফোঁটা বাহিরের প্রতিটা জিনিসকে স্পর্শ করছে। আজ বাহিরের ঝড় বৃষ্টির মতোই আমিও আমার স্পর্শে তোমাকে উন্মাদ করতে চাই। তোর শরীরের প্রতিটি ভাঁজে আজ আমি আমার জায়গা করে নিতে চাই। আজ পুরোপুরি মেহেরাজ খান তুর্য তার তারাকে চায়।
একে অপরের সাথে মিশে যেতে চায় আজ। কি হবি তো আজ আমার? তুর্যের কথায় কোনো উত্তর দেয় না তারা। চুপচাপ তুর্যের বুকে মুখ গুজে রাখে। কি বলবে সে? তুর্যকে সে বাধা দেবে সেটা কখনোই না। সে পারবে না, আর না সে চায়। তুর্যকে যে বাধা দেওয়ার সামর্থ্য নেই, বরং সেও যে আজ হতে চায় তুর্যের পুরোপুরিভাবে। ভালোই যখন বাসে, তাহলে এ দূরত্ব বাড়িয়ে লাভ কি? ভাবতে থাকে তারা। তুর্য তারার কোনো উত্তর না পেয়ে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, কিরে, হবি না আজ আমার? তুর্যের কথা কানে আসতেই তারার এবার কি হলো কে জানে। সমস্ত লাজ লজ্জা ভেঙে সে তুর্যের বুকে মুখ গুজেই ধীর কণ্ঠে বলে ওঠে, আমি তো আপনারই তুর্য ভাই। তাজরিন খান তারা শুধুমাত্র মেহরাজ খান তুর্যের। তারার ওপর যে তুর্যের সম্পূর্ণ অধিকার রয়েছে। বলেই লাজুক হাসে তারা। তুর্য তারার কথা শুনে তৃপ্তির হাসি হাসে। হুট করে সে তারাকে 5 কোলে তুলে নেয়। পড়ার ভয়ে তুর্যের গলা আঁকড়ে ধরে তারা। পুরো রুম জুড়ে কেবলমাত্র ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে আলোর দেখা মিলছে দু একবার। তুর্য তারাকে কোলে নিয়ে দুষ্টু হেসে মাতাল কণ্ঠে বলে ওঠে, নিজে থেকে কাছে এসেছিস, আজ কাঁদলেও ছাড়া পাবি না। আমি অতটাও ভালো নই। আজ তোর হাজার চোখের পানিতে আমার পাষাণ হৃদয় গলবে না। তার কারণ আজ সূর্য পুরোপুরি তার তারাতে মগ্ন হতে চায়। বলেই থামে তুর্য। তুর্যের কথায় এবার কিছুটা ভয় লাগতে শুরু করে তারার। শুকনো ঢোক গিলে আজ কি হতে চলেছে তার সাথে কে জানে। তুর্য তারাকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। নিজের পরনের শার্টের বোতামগুলো খুলে শার্টটা খুলে ফেলে দেয় মেঝেতে। তারার দিকে ঝুঁকে আধশোয়া হয়ে শুয়ে পড়ে তারার ওপর। তুর্য আগে তারাকে কিছুটা সহজ করতে চায়, যাতে তারার ভয়টা কিছুটা কমে। তাই তুর্য তারার গলায় মুখ ডোবায়। তারা আবেশে চোখ বন্ধ করে খামচে ধরে তুর্যের চুল। এতে যেন আরও নেশা ধরিয়ে দেয় তুর্যকে। তুর্য তারার গলা থেকে নেমে সে পেটের কাছে চলে যায়। পেটে পুরো মুখ ডুবিয়ে দেয়। কেঁপে ওঠে তারা, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। তুর্য চুমুর সাথে সাথে কামড়ও বসাচ্ছে 2-1টা, যার ফলে মাঝে মাঝে মৃদু আওয়াজ করে উঠছে তারা। ধীরে ধীরে কিছুটা সহজ হয় তারা। ভয়টা তার কেটে যায়। তুর্যের স্পর্শ এখন তার ভালো লাগায় কাজ করছে। পুরো শরীর জুড়ে এক অদ্ভুত শান্তিময় শিহরণ ছুঁয়ে যাচ্ছে। তুর্য যখন বুঝতে পারে তারা এখন তৈরি, তখন তুর্য পেট থেকে উঠে এসে তারার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে, তোকে আজ আমি এমন ভাবে স্পর্শ করতে চাই যে প্রতিটা স্পর্শে তোর শিরায় শিরায় আমাকে উপলব্ধি করতে পারবি। আজকের রাত শুধু আমাদের তারা, আজ শুধু তুই আমি আর আমার দেয়া ভয়ঙ্কর ভালোবাসা। বলেই তারার গালে ছোট্ট চুমু খেয়ে তারার ব্লাউজের দিকে হাত দেয়। একটা একটা করে তার বোতামগুলো খুলতে শুরু করে। তারার বুকের বাম পাশটা অজস্র গতিতে দৌড়াচ্ছে, যেন পুরো শরীর তার কাঁপছে। তুর্যের বেহায়াতের স্পর্শ পাচ্ছে তারা। তার স্পর্শকাতর জুড়ে পুরো শরীর জুড়ে তুর্যের হাতের বিচরণ বয়ে যাচ্ছে। আস্তে আস্তে দুজনে ডুব দেয় এক গভীর ভালোবাসার গহ্বরে, যেখানে শুধুমাত্র তারা আর তুর্য রয়েছে। বাহিরের ঝড় তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বাহিরে ঝড়ের গর্জনে আকাশ কাঁপছে, যেন কোনো অজানা বেদনায় ফেটে পড়তে চাইছে ধূসর আকাশপটে। দমকা হাওয়া জানালার পর্দা বরাবর উড়ে গিয়ে অন্ধকার ঘরে আলো প্রবেশ করছে। বৃষ্টির বেগ বেড়েছে, ঠিক যেন হাজারো অশ্রুবিন্দু একসাথে ছুটে আসছে মাটির বুকে। আর এদিকে দুজন মানুষ হারিয়ে যাচ্ছে ভালোবাসার অতলে। রুম থেকে কেবল ভেসে আসছে গোঙানোর আওয়াজ। তুর্যের দেওয়া এমন ভয়ঙ্কর ভালোবাসায় তারার চোখের কোণ বেয়ে অশ্রুকণা ঝরে পড়ছে। তুর্য অন্ধকারে যেন তারার চোখের কোণ জুড়ে সুখময় অশ্রুকণা দেখতে পারছে। তুর্য তৃপ্তির হাসি হেসে তার ঠোঁট দ্বারা শোষণ করে চোখের অশ্রুকণা তারার পুরো মুখে টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিয়ে বলে ওঠে, একটু কষ্ট করো লক্ষ্মীটি, কাল সব ঠিক হয়ে যাবে। বলেই তারার ঠোঁটে শব্দ করে চুমু আঁকে। বাহিরের ঝড়ের তাণ্ডবের সাথে যোগ দিয়েছে তারা তুর্য। আজ তুর্য পুরোভাবে পেয়েছে তারাকে।
তার বাবুইকে আপন করতে, মিশিয়ে নিতে পেরেছে। তার সাথে 14 বছরের অপেক্ষা আজ তার ইতি টানল। আজ তার বাবুইকে সে কাছে পেয়েছে পুরোপুরিভাবে। বাহিরে তখনও ঝড় থামেনি, বরং সেই ঝড় আরও বেপরোয়া, আরও উন্মাদ হয়ে উঠেছে। বিদ্যুৎ চমকে কখনো পুরো আকাশ ঝলসে উঠছে, আবার নিমেষে অন্ধকারে ঢেকে যাচ্ছে চারিদিক। তীব্র বৃষ্টির শব্দে যেন চারপাশ ডুবে আছে এক ধরনের সুরের মধ্যে, একটা অব্যক্ত আবেগময় সঙ্গীত যা হৃদয়ের গভীরে কোনো অনুভূতিকে ছুঁয়ে যাচ্ছে। গাছের ডালপালা হাওয়ার তোড়ে দুলছে, জানালার কাছে বৃষ্টির ফোঁটা পরপর ঝরে পড়ছে, যেন প্রকৃতিও আজ দুজনের এই মিলনের সঙ্গী হচ্ছে। চারপাশে কেবল বৃষ্টি, বাতাস আর প্রেমের গন্ধ, যেন আকাশ আজ ভালোবাসায় ক্লান্ত হয়ে নিজের সমস্ত অনুভূতি ঝেড়ে ফেলছে। ভোর 5টা, রাত পেরিয়ে এসেছে সকাল। আকাশে আর কোনো বজ্রের শব্দ নেই, নেই বৃষ্টির তাণ্ডব। এখন কেবল টুপটাপ নরম বৃষ্টির ছোঁয়া। বাহিরটা ধোয়া ধোয়া ভেজা আলোয় ভরে উঠেছে। জানালার ফাঁকগুলো ভেতরে ঢুকছে হালকা ঠান্ডা বাতাসের স্নিগ্ধতা। জানালার পাশে রাখা পাতাঝরা গাছটা বৃষ্টির ফোঁটায় কাঁপছে আলতো করে। দূরে কোথাও পাখিরা কিচিরমিচির ডাকছে। চারপাশে এক প্রশান্ত কোমল ভালোবাসা মাখানো নরম সকাল। বাহিরের ঠান্ডা বাতাসে বিছানায় ঘুমিয়ে আছে তারা, তলিয়ে আছে গভীর ঘুমে। সাদা চাদরের নিচে তার ছোট্ট শরীরটা ঢাকা পড়ে আছে। আর তুর্য, সে তো তারার বুকে লেপ্টে আছে, তারার বুকে জায়গা করে নিয়ে আষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন এটা তার সবচেয়ে শান্তির জায়গা। দুনিয়ার সমস্ত চিন্তাধারা বাদ দিয়ে সে এখন তার তারাতে শান্তি খুঁজে বেড়াচ্ছে। আজ যেন তাদের জীবনে এক নতুন সকাল, সেরার চেয়ে সেরা সকাল আজ তাদের কাছে। আজকের দিনটা যেন মনে করে রাখার মতো। দুজনে যখন গভীর ঘুমাতে ব্যস্ত, তখনই বেডসাইড টেবিল পাশ থেকে তুর্যের ফোন অসহ্য রকমের একটা বিকট শব্দে বেজে ওঠে। প্রথম রিংটোনে তুর্যের চোখের পাতা কাঁপে। এই মুহূর্তে তার সবচেয়ে বিরক্ত লাগছে যেন এই শব্দটা, অসহ্য রকমের শব্দটা বেজেই চলেছে। তুর্য এবার ঘুমের মাঝে মুখ দিয়ে বিরক্ত হয়ে চ শব্দ করে। না চাইতেও তাকে চোখ খুলতে হয়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। চোখ খুলে তাকায় সে, তারার বুক থেকে মাথা তুলে ফোনটা তুলে না দেখে রিসিভ করে নেয়। কানে ধরে ঘুমো ঘুমো কণ্ঠে বলে ওঠে, কে? তুর্যের কথায় ওপাশ থেকে ফাহিম বলে ওঠে। ফাহিমের কথায় যেন বিরক্ত হয় তুর্য, কিচকিচ করে বলে ওঠে, এত সকালে কি তোর খেয়ে দেয়ে কাজ নেই যে ডিস্টার্ব করছিস? তুর্যের কথায় কিছুটা থতমত খেয়ে যায় ফাহিম। আমতামতা করে বলে ওঠে, না আসলে স্যার, অফিসের বিষয়ে কথা বলার ছিল। রাগ হয় তুর্যের। সকাল সকাল নাকি তাকে অফিসের বিষয়ের জন্য কল করেছে এই ছেলে। তুর্য রাগে কটমট করে বলে ওঠে, রাখ তোর অফিস, কি শান্তিতে একটু ঘুমাচ্ছিলাম, ফোন রাখ। বলেই তুর্য ফোন কেটে দেয়। ওপাশ থেকে ফাহিম তবদা মেরে যায়। সে বুঝে উঠতে পারে না কি হলো। এদিকে তুর্য ফোন বালিশের পাশে ছুঁড়ে মেরে ফের ঘুমাতে গেলে চোখ যায় তারার দিকে। তারা চোখ বন্ধ করে নিঃশব্দে ঘুমিয়ে আছে। চুলগুলো এলোমেলো, গাল দুটো লালচে, ঠোঁটে হালকা হাসির রেখা, ঠিক যেন পরীর মতো লাগছে তাকে। তুর্য এক মুহূর্তে চোখ ফিরিয়ে নিতে পারে না। তারার নিঃশ্বাসে এখনো যেন রাতের ভালোবাসা উষ্ণতা পাচ্ছে। তার ত্বকে আছে ভালোবাসার স্পর্শের চিহ্ন। চোখ যায় তারার খোলা গলার দিকে, সেখানে ভেসে আছে কাল রাতে তার দেওয়া ভালোবাসার চিহ্ন, যা এখন লাল বর্ণ ধারণ করেছে। তা দেখে তুর্যের ঠোঁটের কোণে হাসি ফোটে। ভাবা যায়, কাল এই মেয়েটাকে সে সারা রাত কী পরিমাণে জ্বালিয়েছে। সারা রাত মেয়েটাকে একটুও ভালো করে ঘুমাতে দেয়নি। কম হলেও তাকে 3-4 বার জ্বালিয়েছে। কাল কত টর্চারই না করেছে তারাকে। ভাবতেই তুর্য শব্দবিহীন হাসে। এত বছর পর মেয়েটাকে কাছে পেয়ে একটু বেশি যেন উন্মাদ হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ তারার শরীরের এই দাগগুলো। তুর্য তারার পানে আরো ভালো করে তাকায়। তারাকে তার বড্ড আদুরে আদুরে লাগছে যেন।
তুর্য হাত বাড়িয়ে তার দেওয়া দাগগুলোকে স্পর্শ করে। ঘুমের ভেতরেই হালকা কেঁপে ওঠে তারা। তুর্য এক পলক তারার পানে তাকিয়ে আবার মন দেয় দাগগুলোতে। কত বাজেভাবেই না কামড়ের দাগগুলো, ফর্সা দেহে যেন লাল বর্ণটা অসম্ভব বাজেভাবে ভেসে উঠেছে। তুর্যের এবার কিছুটা খারাপ লাগে। কি অবস্থাটাই না করেছে মেয়েটার শরীরটায়। রাতে এতটাই উন্মাদ হয়ে গিয়েছিল যে এসবের খেয়াল ছিল না। তুর্য এগিয়ে তারার শরীরের ক্ষতের জায়গাগুলোতে ঠোঁট ছোঁয়াতে শুরু করে। আস্তে আস্তে তারার গলা থেকে উঠে এসে এবার তারার পুরো মুখে টুকরো টুকরো চুমু দিতে থাকে। এতে যেন ঘুম হালকা হয়ে আসে তারার। সে স্পষ্ট বুঝতে পারছে কারো ঠোঁটের স্পর্শ তার পুরো মুখে ভেজা ঠোঁটের স্পর্শ মিলছে। তারা এবার ধীরে ধীরে পিটপিট করে তাকায়, চোখ খুলে। তাকাতেই দেখা মেলে তার পুরুষটির, যে কিনা এখন তাকে অজস্র চুমুতে ভরিয়ে দিতে ব্যস্ত। তুর্য চোখ তুলে তাকাতেই দেখতে পায় তারা উঠে গেছে এবং তার দিকেই চেয়ে আছে। তারাকে ঘুম থেকে উঠে যেতে দেখে তুর্য তারার গালে চুমুকে আদুরে কণ্ঠে বলে ওঠে, ঘুম ভেঙেছে আমার মহারানীর? তুর্যের কথায় তারা হালকা হেসে শুধু ওপর নিচ মাথা নাড়ায়। তুর্য তারার কপাল থেকে চুল সরাতে সরাতে হালকা হেসে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, ধন্যবাদ বাবুই, কাল এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। সারা জীবন আমাদের এই প্রথম রাতটার কথা আমি মনে রাখবো। তুর্যের কথায় লজ্জায় লাল আভা ধারণ করে তার গাল দুখানা। লজ্জায় সে চোখ নামিয়ে নেয়। তা দেখে তুর্য হালকা হেসে ঠোঁটে শব্দ করে একটা চুমুকে দুষ্টু হেসে বলে ওঠে, রাতে এত আদরের পরও বুঝি লজ্জা ভাঙেনি আপনার? তুর্যের কথা শুনে তারা চোখ খিচে বন্ধ করে নেয়, অন্য পাশে তাকায়। তুর্য তারার কাণ্ডে হাসে। তারাকে আর লজ্জায় না ফেলে তারার ঠোঁটে ছোট করে একটা চুমু খেয়ে বলে ওঠে, যা সামাল নিয়ে আয়, আমাদের তো আবার যেতে হবে 10টার দিকে। তারা তুর্যের কথায় তুর্যের পানে তাকিয়ে মাথা নাড়ায়। তুর্য তারার কপালে শেষ একটা চুমু দিয়ে তারার ওপর থেকে সরে আসে। তুর্য সরতেই তারা তার উন্মুক্ত শরীরখানা ঢাকতে বুকের দিকে চাদরটা চেপে ধরে। উঠতে নিলে সঙ্গে সঙ্গে যেন তলপেট থেকে শুরু করে প্রাইভেট পার্টে ব্যথায় চিনচিন করে ওঠে। তারা মৃদু আর্তনাদ করে ওঠে তাতে। তুর্য তা দেখে তড়িঘড়ি করে তারার কাছে এসে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে বাবুই? তুর্যের কথায় তারা তার তলপেটে হাত দিয়ে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে বলে ওঠে। খুব ব্যথা করছে তুর্য ভাই। তারার কথায় তুর্য তারার হাত রাখা বরাবর তাকায়। তারা পেট চেপে ধরে রেখেছে। তুর্যের আর বুঝতে বাকি রয় না ব্যথার কারণটা। তুর্য তারার পানে তাকিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে। বেশি ব্যথা করছে? তারা কিছু বলে না, শুধু ওপর নিচ মাথা নাড়ায়। তুর্য তা দেখে তারার পেটে হাত রেখে ধীর কণ্ঠে বলে ওঠে। খাওয়ার পর তোকে একটা পেন কিলার দিচ্ছি, সেটা খেলে ব্যথা কমে যাবে। তারা তুর্যের কথায় কিছু বলে না, শুধু চুপচাপ শুয়ে আছে। ব্যথায় তার অবস্থা বেগতিক। তারার চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। বড্ড খারাপ লাগছে তুর্যের তার জন্য। মেয়েটার কী অবস্থা, কতটা না ব্যথা সহ্য করেছে, কিন্তু তারও যে কিছু করার ছিল না। একদিন না একদিন তারাকে তো তার কাছে আসারই ছিল, আর সেটা যখন এখন হয়েছে তাহলে তারাকে এটা সহ্য করতে হবে, এটা স্বাভাবিক। তুর্যের বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। সে বসা থেকে উঠে তারাকে সাদা চাদরে ভালো করে পেঁচিয়ে নেয়। তারা কিছু বোঝার আগেই পাঁজা কোলে তুলে নেয়। তারা তা দেখে তড়িঘড়ি করে তুর্যের গলা আঁকড়ে ধরে বলে ওঠে, কি করছেন? তারার কথা শুনে তুর্য সোজাসাপটা উত্তর দেয়। তোকে গোসল করাতে কেন? তুর্যের কথায় তারার চোখ কোটর থেকে বেরোবার অবস্থা। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি গোসল করাবেন মানে? তারার কথায় তুর্য এবার আগের ন্যায় বলে ওঠে। হ্যাঁ, আমি করাবো। কেন, কোনো প্রবলেম আছে? তুর্যের কথায় তড়িঘড়ি করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আছে। আপনার সামনে আমি গোসল করতে পারবো না, আমার প্রবলেম আছে। তারার কথা বুঝতে পারে তুর্য, তবে সেও কম যায় না। কাটকাট কণ্ঠে বলে ওঠে, না, কোনো প্রবলেম নেই, কারণ আমি তোর হাজবেন্ড, পরপুরুষ নই। আর দ্বিতীয়ত, কালকের পর থেকে তোর শরীর আমার কাছে লুকানোর কিছুই নেই, কারণ তোর শরীরের প্রতিটা মাপকাঠি আমার দেখা শেষ। তাই চুপচাপ যা হচ্ছে হতে দে।
বলেই তুর্য তারাকার একটা কথা না বলতে দিয়ে সোজা তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। সকাল 10টা, সকলে নিচে যে যার লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। লাগেজগুলো গাড়িতে তোলা শেষ হলেই সকলে চলে যাবে জাহানারা মঞ্জিল ছেড়ে। ছেলেরা সকলে গাড়িতে সবার লাগেজ তুলছে। বড়রা অনেক আগেই চলে গেছে বিদায় নিয়ে। তারা ভোর 6টার দিকে রওনা দিয়েছে, তার কারণ বাসায় গিয়ে তাদের রান্না করতে হবে, তাই তারা আগেই চলে যায়। শাহেদ খানের কাছে বিদায় নিয়ে তাদের সাথে ডালেয়া বেগম ও টয়া চলে গেছে, তার কারণ টয়া বাকিদের সাথে যেতে চায় না। আসার সময় তার যেই হালটাই না হয়েছিল একা পড়ে, তাই এবার আর সেই ভুল করতে চায়নি, সে তাই চলে গেছে শারমিন বেগমদের সাথে। শাহেদ খানের কাছ থেকে বিদায় নিয়ে ছোটরা গাড়িতে উঠে বসে। তারাও শাহেদ খানের কাছে বিদায় নিয়ে তার ব্যথাতুর শরীরটাকে নিয়ে এগিয়ে গাড়িতে গিয়ে পেছনের সিটে বসে পড়ে। সকলে আসার মতো করেই যাচ্ছে, তবে এবার শুধু তারাদের গাড়িতে তাজ যাচ্ছে, আর তাজের গাড়ি চালাচ্ছে জয় ও আরেকটা গাড়ি চালাচ্ছে তাহাসান। তুর্য এখন আর গাড়ি চালাবে না, তার কারণ তারার শরীরটা অসুস্থ, তাই সে তারা দেখাশোনা করার জন্য তারার সাথে থাকবে। সকলে গাড়িতে উঠে গেল। তুর্য শাহেদ খানের দিকে এগিয়ে গিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে ওঠে, সাবধানে থেকো আর ঠিকমতো ওষুধগুলো খেও। তুর্যের কথা শুনে শাহেদ খান মুখ ভার করে বলে ওঠে, সে না হয় খাবো, কিন্তু দেখো আমার কিডনির যাতে কখনো কোনো সমস্যা না হয়, ও যাতে কখনো কোনো কষ্ট না পায়, বলে রাখলাম। শাহেদ খানের কথা শুনে হাসে তুর্য, হালকা হেসে বলে ওঠে, আমি থাকতে তোমার গিন্নি কষ্ট পাবে তোমার মনে হয়? তুর্যের কথায় শাহেদ খান তুর্যের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তো তুমি থাকতে কখনো আমার কিডনি কষ্ট পাবে না। আমি জানি, তুমি যতই আমার শত্রু হও না কেন, সেই বিশ্বাসটুকু আমার আছে। শাহেদ খানের কথায় তুর্য হেসে বলে ওঠে, বুঝেছি, এবার তাহলে গেলাম কেমন? তুর্যের কথায় শাহেদ খান গম্ভীর মুখ করে মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ যাও। শাহেদ খানের কথায় তুর্য মৃদু হাসে। শাহেদ খানের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে চলে যায়। শাহেদ খান তাকিয়ে আছে সব গাড়ির দিকে। তুর্য সোজা গিয়ে পেছনের সিটের দরজা খুলে উঠে বসে। তারা ক্লান্ত থাকায় সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। গাড়ির দরজা খোলায় মাথা তুলে তাকায় সে। তুর্যকে আসতে দেখে সে সোজা হয়ে বসে। তুর্য পকেট থেকে ফোন ওয়ালেট সব বের করে তার পাশে রাখতে থাকে। এর মাঝেই তাহাসানের গাড়ি ছাড়ে। পরপর জয় ও তাজ গাড়ি ছেড়ে দেয়। মুহূর্তেই গাড়ি বেরিয়ে যায় জাহানারা মঞ্জিল থেকে। গাড়িগুলো চোখের অদৃশ্য হতেই শাহেদ খানের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘ নিঃশ্বাস। তুর্য ওয়ালেট আর ফোন পাশে রেখে তারার কাছে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে তাকে কাছে এনে বুকে জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলে ওঠে, এবার ঘুমা শান্তিতে, বাড়িতে পৌঁছালে ডেকে দেবো। তুর্যের কথায় আর সে কথা বাড়ায় না। শরীর বেশ ক্লান্ত থাকায় তারা তুর্যের কাছে আরও একটু ভালো করে ঘেঁষে বসে। বাম হাত দিয়ে তুর্যকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় সে। তুর্য তা দেখে হালকা হেসে বরাবরের মতোই চুলের ভাঁজে চুমু আঁকে সে। এদিকে নেহা লুকিং গ্লাসে সবটাই দেখতে পারে। তুর্য তারাকে কাছে দেখে সে হালকা হেসে চোখ নামিয়ে নেয়। গাড়ি চলছে আপন মনে। রাস্তায় তখনও রাতের বৃষ্টির ছাপ, চারপাশ ভেজা, কাদামাখা ধুলোর গন্ধ বাতাসে টানছে। আকাশে সূর্য উঠলেও রোদ পুরোপুরি ঝলমল করছে না। হালকা মেঘ ঢাকা আলোর মধ্যে দিয়ে যেন এক ধরনের নরম ছায়া মাটিতে পড়ছে। গাছের পাতাগুলো এখনো টলমল করছে জলের কণা। হাওয়া লাগলেই সেগুলো ফোঁটার মতো ঝরে পড়ছে নিচে। রাস্তার পাশে জমে থাকা বৃষ্টির পানি ছোট ছোট পুকুরের মতো দাঁড়িয়ে আছে। কোথাও কোথাও চাকা ঘুরলে সেই পানিতে ছিটকে উঠছে জলরাশি। মাঝে মাঝে পাখিরা রাস্তায় নেমে স্নান করে যাচ্ছে, আবার গাড়ির আওয়াজে ভয়ে উড়ে যাচ্ছে মাথার ওপরে। রাত 8টা। তারারা এসেছে সন্ধ্যা 6টার দিকে। এসেই তারা আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, তারপর যে যার রুমে চলে যায়, কারণ তারা বড্ড বেশি ক্লান্ত। এতটা পথ জার্নি করে সকলের অবস্থা বেশ খারাপ, তাই কেউ আর 1 মিনিটও নষ্ট না করে খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে।
ফারদিনরা আজ রাত থেকে কাল চলে যাবে যে যার বাসায়, কারণ অনেক দিন পার হয়ে গেছে। তার উপর কলেজও যাওয়া হয় না তাদের, তাই আর বেশি দিন থাকা যাবে না। কাল সকালে চলে যাবে নিজেদের বাসায়। আজ রাত 8টা বাজতেই যেন তারাকুঞ্জ পুরো নিস্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে যেন মধ্যরাতে সকলেই ঘুমিয়ে আছে। সকলে ক্লান্ত থাকায় তাড়াতাড়ি আজ যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে, তাই এত নিস্তব্ধ তারাকুঞ্জ। অন্যদিকে তারা ড্রেস চেঞ্জ করে নাইট ড্রেস পরে বের হয়। শরীরটা এখন তার কিছুটা ভালো লাগছে, কিছুটা বললে ভুল হবে, অনেকটাই ভালো লাগছে। সকালে তুর্য ঔষধটা দেওয়ায় তার বেশ কাজে লেগেছে। সেটা এখন আর ব্যথা করছে না, তবে হালকা আছে, তবে সেটা বোঝার মতো নয়। শরীরটা এখন তার বড্ড ঝরঝরে লাগছে। তারা সোজা চলে যায় ড্রেসিং টেবিলের কাছে। এখন একটু শরীরে লোশন ক্রিম এসব মেখে আরামসে শুয়ে একটা ঘুম দেবে সে। তারা হাত উঠিয়ে তার পায়ে লোশন দিয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে শুয়ে পড়ে। আজকের আবহাওয়াটা কিছুটা ঠান্ডা, তাই তারা শরীরে চাদর জড়িয়ে শুয়ে শান্তিতে চোখ বন্ধ করে ফেলে। রাত 12টা। কারো উষ্ণ স্পর্শে তারার ঘুম কিছুটা ছুটে আসে। মুখে গলায় কারো উষ্ণ ঠোঁটের স্পর্শ পাচ্ছে তারা। তার উপর দাড়ির খোঁচা অনুভব করছে। তারার এবার ঘুমটা ছুটে আসে। পিটপিট করে তাকায়, তাকাতেই দেখতে পায় তুর্য তাকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। তারা তা দেখে কাঁপা কাঁপা কণ্ঠে ডেকে ওঠে, তো তুর্য ভাই আপনি এখানে? তারার কথায় তুর্য চোখ তুলে তাকায় তারার পানে। তারা তুর্যের চোখের পানে তাকায়, কেমন মাতাল করা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যা দেখে শুকনো ঢোক গিলে সে। তুর্য ঘোর লাগা দৃষ্টিতে তারার পানে এগিয়ে এসে আলতো ঠোঁটে স্পর্শ করে তারার ঠোঁটে। ছোট্ট একটা শব্দ করে চুমু এঁকে তারার কপালের সাথে কপাল মিলিয়ে মাতাল কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, কি করব বুঝতে পারছিলাম না। কাল রাতের পর আজ আর তোকে একা ছেড়ে থাকতে পারছিলাম না। অনেক চেষ্টা করেছিলাম, নিজের মনকে বারবার জানান দিয়েছিলাম তারা অসুস্থ, আজ না হয় দূরত্ব বাড়া, কিন্তু মন যেন তার চাইছে না। নিজেকে কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যাচ্ছিল, যেন বলে যাবার মতো একটা অনুভূতি, তাই না পেরে চলে এসেছি। একটানে কথাগুলো বলে থামে তুর্য। তুর্যের এমন অদ্ভুত হঠাৎ আবির্ভাব আর কথাগুলো শুনে তারার শরীরের সমস্ত রক্ত যেন জমে আসে। বুকের ভিতর ধকধক করে কেঁপে উঠতে থাকে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, চোখ বড় বড় হয়ে ওঠে, নিঃশ্বাসটা যেন আটকে যায় কোথাও যেন। তারাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এবার তুর্য তারার কানের কাছে গিয়ে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, I need you, baby. বলেই তুর্য তারার কানে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। তারা কেঁপে ওঠে, মৃদু ভয়ে তার জীবন শেষ। কাল রাতের কথা মনে পড়তেই তার বুক ধুকপুক করছে। আজকে হয়তো আবার সে কালকের ভয়ানক রাত্রির মুখোমুখি হতে যাচ্ছে। ভাবতেই তার আত্মা বের হয়ে যাবার জোগাড়। এর মাঝেই তুর্য তারার বুকের দিকে হাত বাড়িয়ে তারা নাইট ড্রেসের ফিতা খুলতে থাকে। তারার গালে ছোট্ট চুমু খেয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে নেশালো কণ্ঠে বলে ওঠে, সরি বেবি, আমার আপনার থেকে দূরে থাকা অসম্ভব, তাই প্লিজ এখন থেকে অভ্যাস করে দিন। এখন থেকে রোজ আপনার এইসব সহ্য করতেই হবে, কিছুই করার নেই। কাছে যখন একবার টেনেছেন তখন এর ফলটা উপভোগ করুন। বলেই তুর্য তারা ড্রেসটা খুলে ঠোঁট ডোবায়, পুরো শরীর জুড়ে আবেশে চোখ বন্ধ করে নেয় তারা। ধীরে ধীরে স্পর্শ আরও বেশি প্রখর হয়, যা সইতে না পেরে তারার চোখের কার্নিশ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ে আর তুর্য মেতে থাকে তারাতে। রাত নেমেছে গভীর, যেন আকাশটাও ঘুমিয়ে পড়েছে। জানালার ফাঁক দিয়ে আসা শীতল হাওয়া মৃদুভাবে পর্দাকে নাড়া দিচ্ছে। আলো আঁধারির খেলায় ঘরের ভেতরটা হয়ে উঠেছে অপার্থিব। ড্রিম লাইটের ম্লান আলোয় তাদের ছায়া মিশে গেছে দেওয়ালের গায়ে, যেন এক চুপচাপ গল্প বলছে কারো। আর এই নিস্তব্ধ রাতে দুজন মানুষ ভেসে বেড়াচ্ছে ভালোবাসার গভীর গহ্বরে। সকাল 6টা। ভোরের নরম আলোতে ঘুম ভেঙে যায় তুর্যের। আস্তে আস্তে চোখ খুলে তাকায় সে। চোখ খুলতেই তার বুকে উপস্থাপন করে তারাকে। তারা তার বুকে মাথা রেখে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে তাকে। তুর্য তারার পানে তাকায়, কি সুন্দর ঘুমিয়ে আছে।
তুর্য মুগ্ধ হয়ে শুধু দেখছে, যেন আজকের সকালের সবচেয়ে সুন্দর দৃশ্য তার চোখের সামনে। তুর্য হালকা হেসে তারার কপালে আলতো করে চুমু আঁকে। মেয়েটা যেন তার সব কিছু। আজকাল মেয়েটাকে ছাড়া এক বিন্দু সে থাকতে পারে না। তার পুরোটা জুড়ে শুধুমাত্র এই একটা মানুষের অস্তিত্ব, তার একমাত্র বেঁচে থাকার কারণ এই মেয়ে, যে তার একমাত্র শান্তির জায়গা। দুনিয়ার সকল ক্লান্তি যেন শুধুমাত্র এই মেয়েটাকে দেখলে তার নিমেষেই শেষ হয়ে যায়। তুর্য তারার পানে তাকিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। সে এবার পাশ থেকে তার ফোনটা হাতে নেয়। 6:20। তুর্যকে এখন যেতে হবে, তার আজ বেশ কাজ আছে। অনেক দিন ধরে অফিস যাওয়া হয় না, তার উপর তার নতুন অফিসটার কাজ কত দূর এগোলো সেটাও তো তাকে দেখতে যেতে হবে। তুর্য এবার ফোনটা আগের জায়গায় রেখে খুব সাবধানে তারাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। সে চায় না তারার ঘুম ভাঙাতে। দুদিন ধরে মেয়েটা তার জন্য ঘুমাতে পারছে না, তাই সে আর তারার ঘুমটা ভাঙাতে চাচ্ছে না। তুর্য তারার দিকে ঝুঁকে শব্দ করে চুমু খেয়ে কিছু সময় তারার পানে তাকিয়ে থেকে হালকা হেসে বেরিয়ে যায়। দরজা লক করে আর পেছনে ফেলে যায় ঘুমন্ত তারাকে। বেলা 11টা। সকলে যে যার ঘরে আছে। ফারদিনরা এখনো যায়নি, যদিও তিথি এখন যাবে না। যেহেতু এখন এবারের নতুন আত্মীয়, তাই সে থেকে যাবে। আর সে তাজকে ছেড়ে এখন তো আরও যাবে না, এই বাড়িতে পড়ে থাকবে তার যতদিন মন চায়, আর এখান থেকেই কলেজ যাতায়াত করবে। তাই সে যাচ্ছে না এখন। তবে ফারদিনরা চলে যাবে বিকালের দিকে, সেই জন্য সকলে গুছগাছ করছে। শ্রাবন্তী নিজের রুম থেকে বেরিয়ে তিথির রুমের দিকে পা বাড়াতেই চোখে পড়ে জয়ের দিকে। জয় এই দিকেই আসছে, তা দেখে এসে থেমে যায়, আর জয় ও শ্রাবন্তীকে দেখে থেমে যায়। জয় শ্রাবন্তীকে দেখে হালকা হাসে, শ্রাবন্তীও প্রতি উত্তরে মুচকি হাসে। জয় শ্রাবন্তীর কাছে এসে বলে ওঠে, আপনারা কখন যাবেন? জয়ের কথা শুনে শ্রাবন্তী হালকা হেসে উত্তর দেয়, এই তো বিকেলের দিকে। আর আপনারা কবে যাচ্ছেন? আমাদের যেতে এখনো দেরি আছে। জয়ের কথায় মনে মনে খুশিতে গদগদ হয়ে পড়ে শ্রাবন্তী। জয়রা থাকছে মানে এখনো অনেক দিন হাতে, তাহলে বাড়িতে রোজ করে আসা যাবে। আর সময় হলে তার মনের কথাটাও না হয় বলে দিবে জয়কে। শ্রাবন্তীর ভাবনার মাঝেই জয় গলা খাকিয়ে থেমে থেমে বলে ওঠে, আম, আসলে আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? জয়ের কথায় শ্রাবন্তী খুশিতে মাথা ওপর নিচ নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন। শ্রাবন্তীর কথায় জয় কিছু সময় চুপ করে থাকে। শ্রাবন্তী উৎফুল্ল হয়ে চেয়ে আছে জয়ের কথা শোনার জন্য। জয় এবার নিজেকে সাহস করে আমতা আমতা করে বলে ওঠে, আম, আসলে আমি আপনাকে বলেই তোতলাতে থাকে জয়। তা দেখে শ্রাবন্তী হেসে জয়কে জিজ্ঞেস করে ওঠে, আমি আপনাকে কি বলুন? জয় ফের বলে ওঠে, আমি আপনাকে কি হলো বলুন, আপনি আমাকে কি? শ্রাবন্তীর কথায় জয় কিছু সময় চুপ থেকে নিজেকে সাহস জোগায়। শ্রাবন্তী চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, জয় তাকে কি বলবে সেটা ভেবে। জয় এবার নিজেকে অনেকটা সাহস জুগিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে বলে ওঠে, আসলে আমি আপনাকে আর বলতে পারে না জয়। তার আগেই শ্রাবন্তীর মুঠোয় থাকা ফোনটি বিকট শব্দে বেজে ওঠে, আর সেখানেই থেমে যায় জয়। শ্রাবন্তী ফোনটা সামনে ধরে দেখে তার বাবা কল দিয়েছে। শ্রাবন্তী তড়িঘড়ি করে ফোন তুলে কানে ধরে বলে ওঠে, হ্যাঁ বাবা বলো। শ্রাবন্তীর কথায় ওপাশ থেকে তার বাবা কি বলেছে তা শোনা যাচ্ছে না। জয় শ্রাবন্তীর দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে শ্রাবন্তীর ঠোঁটের কোণে লেগে থাকা জল জল হাসিখানা মুহূর্তেই নিভে যায়, ফিকে হয়ে যায় তার হাসি। ঠোঁটের কোণে এখন তার কোনো হাসি লেগে নেই। সে চুপচাপ ওপাশে থাকা তার বাবার কথাগুলো শুনছে। জয় অবাক চোখে তাকাচ্ছে শ্রাবন্তীর দিকে। হুট করে শ্রাবন্তীর ঠোঁটের কোণে হাসি মিলিয়ে যাবার কারণ খুঁজছে।
সে ভেবে পাচ্ছে না ওপাশের লোকটি তাকে কি বলছে, যার কারণে শ্রাবন্তী এমন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জয়ের কপালে 3 ভাঁজ পড়ে। এদিকে শ্রাবন্তী ফোনটা রাখে। তা দেখে জয় শ্রাবন্তীকে জিজ্ঞেস করে ওঠে, কিছু কি হয়েছে শ্রাবন্তী? জয়ের কথায় শ্রাবন্তী জয়ের পানে তাকায়। জয় শ্রাবন্তীর চোখের দিকে তাকায়। তার কেন জানি মনে হলো ওই চোখ হাহাকার করছে, কেমন জানি এক চাহনি তার। জয় অবাক হয়ে তাকিয়ে আছে। শ্রাবন্তী জয়ের পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তেমন কিছু নয়। আচ্ছা, আমি আসছি। আমাকে আবার ব্যাগ গোছাতে হবে। বাই। বলেই শ্রাবন্তী আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না, এক প্রকার দৌড়ে চলে যায় নিজের রুমের দিকে। চোখ বেয়ে তার গড়িয়ে পড়ছে অশ্রুকণা। জয় অবাক হয়ে তাকিয়ে আছে শ্রাবন্তীর পানে। হুট করে কি হয়ে গেল বুঝতে পারছে না সে। শ্রাবন্তীর এভাবে চলে যাওয়াটা সে মেনে নিতে পারছে না। তার যে কিছু বলার ছিল শ্রাবন্তীকে, অনেক কথা বলার ছিল। শ্রাবন্তী দৌড়ে গিয়ে নিজের রুমের দরজাটা বন্ধ করে দেয়। দরজার সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে হুট করে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ে নিচে। ডান হাত দ্বারা কপাল চাপড়াতে চাপড়াতে বলে ওঠে, এই আমি কি করলাম? কি করলাম আমি? কেন আমি কাউকে ভালোবাসতে গেলাম? কেন? আমি তো ভুলে গিয়েছিলাম আমার সত্যিটা। কি করে ফেললাম আমি? হুট করে কি হয়ে গেল আমার সাথে? আমি এত বড় ভুল কি করে করলাম? কি করে? জয়কে যে আমি কোনোদিনও পাবো না, কোনোদিনও না। তাহলে কেন তাকে ভালোবাসলাম? হায় ঈশ্বর, এ তুমি কি করলে? কি করলে আমার সাথে? যখন তাকে আমি পাবোই না, তাহলে কেন আমার মনে তার জায়গা দিলে? কেন? আমি যে জয়কে ভালোবেসে ফেলেছি, ওকে আমি কি করে ভুলবো? কি করে? কেন এমনটা করলে তুমি? কেন করলে এটা? বলেই শ্রাবন্তী পাগলের মতো কান্না করতে থাকে। আজ এত হাসি খুশি মেয়েটার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অজস্র অশ্রুকণা, যার কোনো শেষ নেই। আর চাইলেও সে থামতে পারছে না। শ্রাবন্তীর মনে এক তীব্র ঝড় বইছে। পাগলের মতো চিৎকার করে কাঁদছে আজ শ্রাবন্তী। বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগছে। চারপাশে সব কিছু হঠাৎ যেন বোবা হয়ে গেছে। মনের এক কোণে গুমড়ে কাঁদছে এক অনাবৃত যন্ত্রণা। বিশ্বাস, ভালোবাসা, স্বপ্ন সব কিছু যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। তার হৃদয়ে গভীর থেকে উঠে আসা প্রশ্নগুলো যেন ধাক্কা দিয়ে চলেছে নিজের অস্তিত্বে। কেন কেন এমন হলো? বারবার ফিরে আসে সেই মুহূর্তটা যখন জয় তাকে কিছু বলার চেষ্টায় ছিল, আর ঠিক তখনই সব কিছু পাল্টে গেল। এই ঠিক তখনই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। প্রতিটি নিঃশ্বাসে হাহাকার, প্রতিটি চিন্তায় পড়ে যাচ্ছে তার আত্মা। মনে হচ্ছে ভালোবাসা যেন তার জন্য নয়, বা যদি থেকেও থাকে তা নিছক এক নিষ্ঠুর পরিহাস। সন্ধ্যা 6টা। ফারদিনরা চলে গেছে বিকালের দিকে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে তারাকুঞ্জ ছেড়ে চলে গেছে যে যার বাসায়। সকলে এখন যে যার ঘরে আছে। আজ তারাকুঞ্জের বসার ঘরে কোনো আড্ডা কিংবা চিল্লাফাল্লা নেই। পুরো স্তব্ধ তারাকুঞ্জ। যে যার ঘরে আজ সকলে। ফারদিনরা চলে যাওয়ার পর যেন পুরো তারাকুঞ্জটা খালি খালি লাগছে। পুরো বাড়িটাকে যেন তারাই মাতিয়ে রাখত। তাই ওদের জন্য সকলের বেশ মন খারাপ। তাই আর কেউ আড্ডায় বসেনি। বড়রা সকলে যে যার ঘরে আছে। লাবণ্য, মেঘা ওরা পড়তে বসেছে, কারণ আর কিছুদিন পর তাদের ফাইনাল পরীক্ষা। নেহা তার রুমে ল্যাপটপে কাজ করছে। তাহসানরা একটু বাহিরে গেছে। টয়া, দালেয়া বেগম, নাতাশা ওরাও তাদের রুমে আছে। তারাও তিথি যে যার ঘরে আছে। জয় নিজের ঘরে মনমরা হয়ে বসে আছে। সে তাহসানদের সাথে বের হয়নি, তার কারণ তার কোনো কিছুই ভালো লাগছে না। কারণ শ্রাবন্তী চলে যাবার সময় তার সাথে কথা তো দূর, তাকায়নি অবধি। সে আগ বাড়িয়ে কথা বলতে গেলেও শ্রাবন্তী তাকে এড়িয়ে গাড়িতে উঠে পড়ে। এই নিয়ে তার অনেক কষ্ট হয়। সে যেন কিছুতেই মানতে পারছে না শ্রাবন্তীর এই এড়িয়ে যাওয়াটা। তার ওপর তখন তার কথাটাও সে বলতে পারেনি। শ্রাবন্তীর সাথে ঝগড়া করতে করতে কখন যে মেয়েটাকে ভালোবেসে ফেলল
বুঝতেই পারল না। যখন সেটা বুঝতে পারল তখন বলতে গিয়েও বলতে পারল না। তার উপর শ্রাবন্তীর এই ব্যবহার তাকে বড্ড বেশি পোড়াচ্ছে। কিছুতেই যেন মেনে নিতে পারছে না সে এসব। তারা নিজের রুমে বিছানার সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে হুমায়ুন আহমেদের লেখা হিমু বইটি পড়ছে খুব মনোযোগ সহকারে। তার একা একা ভালো লাগছিল না। তার উপর যে তিথির কাছে যাবে সেইটুকুও তার শরীরে কোলাচ্ছে না। তাই সে নিজ ঘরে বসে উপন্যাসটাই পড়ছিল। আর এখন অবধি তুর্য আসেনি, তাই তার কোনো কিছু ভালো লাগছিল না দেখে বসে বসে উপন্যাসটাই পড়ছে। নেহা দীর্ঘ 1 ঘন্টা ল্যাপটপে কাজ করছে। ফাহিমকে কিছু ফাইলের পিকচার পাঠাতে নেহা ফটোসে ঢোকে। এক এক করে সব ছবি পার করে সেই কাঙ্ক্ষিত ফাইলগুলো খুঁজে চলছে, কিন্তু পাচ্ছে না। তাই বিরক্ত হয়ে নেহা একেবারে নিচে যেতে থাকে। সবার নিচে যেতেই একটা ছবিতে হুট করেই তার চোখ আটকে যায়। সে কিভাবে ছবিটাতে ক্লিক করে, সাথে সাথে এই ছবিটি বড় হয়ে যায় আর তার চোখের সামনে ভেসে ওঠে একটি হাস্যোজ্জ্বল যুবকের মুখ। নেহা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। যুবকটির ছবিটি তার আড়ালে তোলা, যেটা নেহা নিজ হাতে তুলেছিল 5 বছর আগে। প্রাণ খোলা হাসিতে মেতে উঠেছে যুবকটি। নেহা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিটির দিকে। এ যেন তার একমাত্র শান্তি। নেহার চোখের সামনে শত শত দৃশ্য ভেসে উঠল। নেহার বুক যেন এবার ভারী হয়ে উঠল। মনে হচ্ছে যেন তার বুকের বাঁ পাশটায় কেউ বিশাল আকৃতির পাথর বসিয়ে রেখেছে, যার ভার সে বইতে পারছে না। হুট করেই নেহার চোখটা ভেজে উঠল। মনে হচ্ছে কিছু একটা যেন চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কিছুতেই তা পারছে না। গলাটা কেমন ধরে আসছে তার। প্রচণ্ড রকমের ব্যথা করছে গলায়। আটকে থাকা কিছু একটা এসেও আসছে না। নেহা এবার ছবিটির দিকে তাকিয়ে হাহাকার কণ্ঠে বলে ওঠে, যদি তোকে না পাওয়াটাই ভাগ্যে থাকে তাহলে তাকে ভালো কেন বাসতে হলো বলতে পারিস? ভালো না বাসলেও তো হতো, তাহলে তো এত কষ্ট পেতে হতো না আজ। একতরফা ভালোবাসা এত বেদনাদায়ক কেন, যা এইভাবে একটা মানুষকে ধ্বংস করে দেয়? কথাগুলো বলতেই নেহার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে থাকে। নেহার গলাটা কেমন তার ভার হয়ে আসছে। সে চাইছে না কান্না করতে, নিজেকে যতটা পারে সে শক্ত রাখতে চায়। নেহা হাত দ্বারা নিজের চোখের পানিগুলো মুছে নেয়। সে চায় না কাঁদতে, আর যাই হোক তাকে যে কান্না মানায় না। নেহা নিজেকে শান্ত করে এবার ছবির পানে তাকিয়ে মলিন হেসে বলে ওঠে, তোকে পাইনি তো কি হয়েছে, সারা জীবন তো তোকে নিজের চোখের সামনে দেখতে পারবো। এটাই আমার শান্তি। তোর প্রতি আমার ভালোবাসাটা মৃত্যু অবধি থেকে যাবে। আমি তো স্মৃতি নিয়েই বেঁচে থাকতে চাই, আর কিচ্ছু আমার প্রয়োজন নেই। ভালোবাসলেই যে পেতে হবে তেমনটা লেখে নেই, না পেয়েও ভালোবাসা চাই। তুই বরং ভালো থাক, খুব বেশি ভালো থাক। বলেই নেহা নিজের কষ্টটাকে চাপা দিয়ে প্রাণ খোলা একটা হাসি হেসে ছবিটি পরিবর্তন করে নিজের কাজে মন দেয়। সে চায় না নিজের আঘাতগুলো বারবার মনে করে আরও বেশি করে আঘাত করতে। সে এবার তার জীবনটাকে নিয়ে একটু ব্যস্ত থাকতে চায়, নিজেকে ভালোবাসতে চায়, শুধুমাত্র নিজেকে। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেছে সকলের জীবন থেকে। এখন সকলেই যে যার রুটিন অনুযায়ী চলা শুরু করেছে আগের নিয়মে। সকলেই এখন ব্যস্ত হয়ে পড়েছে যে যার কাজ ও পড়াশুনো নিয়ে। তারা কলেজে যাওয়া শুরু করেছে, অনেক দিন গ্যাপ দেওয়া হলো। সামনে তার পরীক্ষা, এই বছরটাই শেষ, তারপর তো ভার্সিটি, তাই আর পড়াশুনো মিস দেওয়া যাবে না। তাই সে এবার মন দিয়ে পড়াশুনোটা করতে চায়। কলেজ যাবার পর তার অবশ্য কোনো ঝামেলা হয়নি, আর না কেউ তাকে কটাক্ষ করে কথা বলেছে, বরং উল্টো তাকে দেখলে সকলে সালাম দেয়। এটাই বেশ অবাক হয়েছে তারা। প্রথম দিন এটা বিরক্ত লাগলেও এখন আর তার বিরক্ত লাগে না, বরং ভালোই লাগে। আর এদিকে তারা কলেজে আসার পর আর প্রণয়কে 2 দিনে দেখেনি কলেজে, না ক্লাসে। তারপর জানতে পারল প্রণয় কলেজের চাকরিটা ছেড়ে দিয়েছে। এটা শোনার পর অবশ্য অনেক অবাক হয় তারা। হুট করে প্রণয়ের জব ছাড়ার কারণ খুঁজে পেল না তারা। প্রথম কিছুটা প্রণয়কে নিয়ে ভাবলেও পরে আর এ বিষয়টা নিয়ে এসে ভাবে না।
বলতে গেলে এক প্রকার মাথা থেকে তা বের করে ফেলে দিয়েছে। তুর্য ব্যস্ত হয়ে পড়েছে। আজকাল তার বেশ কাজের চাপ থাকে। অনেক দিন পর অফিস জয়েন করায় বেশ প্রেশার পড়ছে তার ওপর। আবার পাশাপাশি তার নতুন কোম্পানির কাজটাও দেখতে হচ্ছে। এর মাঝে 2 দিন জয় বেশ চেষ্টা করেছে শ্রাবন্তীর সাথে যোগাযোগ করার, কিন্তু পারেনি, কারণ শ্রাবন্তীর নাম্বার তার কাছে নেই। তার উপর এই 2 দিন ফারদিনরা সময় করে কলেজের পর এসে ঘুরে গেলেও শ্রাবন্তী আসে না।